প্রিয় দর্শক, বিজয়ের এই মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের বাংলাদেশ। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজন। আজকে আমরা কথা বলবো স্পাইন টিবি। স্পাইন টিবি কীভাবে হয়, এটা কি প্রতিরোধ করা সম্ভব এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি কী, এই বিষয়গুলো আজকে জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার হারাধন দেবনাথ। তিনি অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডাক্তার হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা যেমনটি বলছিলাম যে আসলে স্পাইন টিবি, আমরা কিন্তু টিবি সম্পর্কে জানি, আমরা মিডিয়াতেও কিন্তু আমরা বিজ্ঞাপন দেখি যে 2 সপ্তাহ অধিক কাশি হলে, জ্বর হলে টিবি আমরা বলি, কিন্তু স্পাইন টিবি এটা তো আসলে কাশির সাথে সম্পর্কিত নাই। তো স্পাইন টিবিটা বলতে আমরা কি বুঝি? স্পাইন তো আমরা সবাই জানি, মানে বাংলা যেটা বলে মেরুদণ্ড, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের শরীরের পিলার বলা যায়। সেই মেরুদণ্ড যদি টিবি হয় সেটাকে স্পাইন টিবি বলা হয়। মানে মেরুদণ্ডের মধ্যে যদি টিবি হয়, অর্থাৎ বোন টিবি, মানে হাড়ের মধ্যে, মেরুদণ্ডের হাড়ের মধ্যে টিবি হলে স্পাইন টিবি বলা হয়। তাহলে এই স্পাইন টিবিটা আসলে এই নামকরণটা কীভাবে আসলো, এটা কীভাবে প্রথম কে বর্ণনা করলেন স্পাইন টিবি? স্পাইন টিবি বর্ণনা করেছিলেন বিখ্যাত ইংলিশ সায়েন্টিস্ট ডক্টর, উনি স্যার পার্সিবাল পটস। উনি প্রথম এটা ডিসক্রাইব করেন। ওনার নামে এই রোগের নাম হলো স্পাইন টিবির আরেক নাম পটস ডিজিজ। আচ্ছা, যেটা আমরা পটস ডিজিজ হিসেবে জানি, ওই আমাদের যে বিজ্ঞানী পটস, ওনার নামের অনুসারে এটা নামকরণ হয়েছে পটস ডিজিজ। তাহলে এই যে আপনি বলছেন যে স্পাইন টিবি, এটা যেহেতু এটি স্পাইনে হচ্ছে, হ্যাঁ, এটা তো তাহলে অন্যান্য টিবির সাথে এটা সম্পূর্ণভাবে অন্য ধরনের লক্ষণগুলোই নিয়ে আসে। তো আসলে এই স্পাইন টিবি কি সব বয়সে হয়? স্পাইন টিবি আমাদের মতো অনুন্নত দেশে, মানে ডেভেলপিং কান্ট্রি বা লেস ডেভেলপ কান্ট্রিতে বডির ডিফেন্স ক্ষমতা কম, বিশেষ করে আমাদের বাচ্চাদের বেশি হয়। বাচ্চাদের মেল নিউট্রিশনে ভোগে আমাদের বাচ্চারা, প্রোটিন জাতীয় খাবার কম খায়, যার ফলে তাদের ডিফেন্স ক্ষমতা কম। এবং বাচ্চা এবং কৈশোর, টিনেজার তাদের হয়, মধ্যবয়সী মানুষেরও হতে পারে। কিন্তু উন্নত বিশ্বে তারা যেহেতু নিউট্রিশনটা মেনটেন করে, তাদের ইউজুয়ালি বাচ্চাদের কম হয়, তাদের ওল্ড এজে হয়। কারণ ওল্ড এজে সব মানুষের ডিফেন্স ক্ষমতা কমে যায়। ইউজুয়ালি সব বয়সে হতে পারে, কিন্তু ইউজুয়ালি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এটাই দেখা গেছে যে অনুন্নত দেশগুলিতে বাচ্চাদের বেশি হয়, কৈশোরের বেশি হয় এবং মধ্যবয়সী মানুষের হতে পারে যদি তারা মেল নিউট্রিশনে ভোগে। কিন্তু উন্নত দেশগুলিতে এইজেড মানুষের অনেক দিন বাঁচে তারা আমাদের চেয়ে, তাদের বুড়া বয়সে স্পাইন টিবি। মানে আপনি বলতেছেন যে ইমিউনিটি, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন কমে যায়, বিভিন্ন রোগও আছে, যেমন ডায়াবেটিস বলেন বা স্টেরয়েড সেবনকারী ওষুধ সেবন করলে, অনেক সময় আমাদের এইডস আছে, যেটা এইডসের সাথে কিন্তু টিবির একটা সম্পর্ক রয়েছে, যেগুলো ইমিউনিটি সাপ্রেস করে, সেই ইমিউনিটি কমে গেলে তখন টিবির প্রবণতা বাড়ে। এই স্পাইন টিবি আসলে মেরুদণ্ডের কোন অংশে বেশি হয়? আমরা মেরুদণ্ডকে কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন ঘাড়ের যেটা অংশ, এটা আমরা মেডিকেল টার্মে বলি সার্ভাইকেল পার্ট, 7টা ভার্টিব্রা দিয়ে। আর যেটা চেস্টের অংশ, সেটাকে বলি থোরাসিক পার্ট, সেখানে 12 ভার্টিব্রা, টোটাল 33টা ভার্টিব্রা বা কশেরুকা, মানে আলাদা আলাদা হাড় নিয়ে মেরুদণ্ড, একটার সাথে একটা জোড়া লেগে মেরুদণ্ড টোটাল স্ট্রাকচার। আর লাম্বার, যেটা আমরা যার উপরে আমরা নিচের অংশ, মানে পেটের পিছনের অংশটা, সেইটা বলি লাম্বার, সেখানে 5টা ভার্টিব্রা, স্যাক্রাল 5টা আর কক্সিস 4টা, মোটামুটি 33টা ভার্টিব্রা নিয়ে। ইউজুয়ালি থোরাসিক পার্ট, মানে যেটা চেস্টের পার্ট, যেহেতু লাংসের মাধ্যমে টিবি লাংসে আসে শ্বাসের মাধ্যমে, এবং সেইখান থেকেই ব্লাডের মাধ্যমে মেরুদণ্ডে যায়, সেই জন্য থোরাসিক পার্টই বেশি হয় টিবি। তারপরে আপনি বলছেন যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটা জীবাণু আছে, সেই জীবাণু যখন আমরা শ্বাসের মাধ্যমে আমাদের লাংসে যাচ্ছে, তারপর এটা রক্তের মাধ্যমে গিয়ে বোনসে বাসা বাঁধছে, এটা হলো তার লক্ষণ। এখন আমরা যদি বলি যে আমরা তো টিবিকে কয়েক ভাগে ভাগ করি, যে পালমোনারি টিউবারকুলোসিস, যেটা আমাদের দেশে খুব কমন, এবং পালমোনারি টিউবারকুলোসিস ট্রিটমেন্টও কিন্তু আমাদের ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেলে একদম সর্বত বিনামূল্যে কিন্তু টিবির ট্রিটমেন্ট হয়, যেটা স্পুটামের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, যেটার মধ্যে আপনার স্পাইন টিবি বলা হয়, আপনার ব্রেইনে টিবি বলা হয়, অনেক সময় স্কিন টিবি বলা হয়, এবং বিভিন্ন জায়গায়, মানে আউটসাইড দ্য লাং, ফুসফুসের বাইরে যে কোনো জায়গায় হলে আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলি, সেখানে স্পাইন টিউবারকুলোসিস একটা পার্ট হয়। তো সেই স্পাইন টিউবারকুলোসিস লক্ষণ কীরকম হয়? যেমন আমরা তো কিন্তু নর্মাল পালমোনারি টিউবারকুলোসিস লক্ষণগুলো আমরা মিডিয়ার সুবাদে কিন্তু আমরা জানি যে কাশি থাকবে, ঘুষঘুষানো জ্বর থাকবে, ওয়েট লস থাকবে, খেতে পারবে না, শুকিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হলে দীর্ঘদিন থেকে তাহলে আমরা হয়তো সন্দেহ করতে পারি। কিন্তু স্পাইন টিবির ক্ষেত্রে কীরকম লক্ষণ থাকবে? আপনি যেগুলো বললেন সেগুলো সিস্টেমিক ফিচার, মানে সারা শরীরের ইমিউনিটি ইনভলভমেন্ট, সেখানে
ল গ্রেড ইভিনিং পাইরেক্সিয়া, অল্প জ্বর হবে, হবে রাত্রেবেলা বা বিকাল সন্ধ্যাবেলা, তারপরে খেতে পারবে না, শুকায় যাবে, এগুলো হবে এবং ওজন কমে যাবে। এটা হলো সিস্টেমিক ফিচার অফ টিউবারকুলোসিস, মানে টোটাল বডির ইমিউনিটির এগেনস্টে ডিফেন্স ক্ষমতা কমে গিয়ে এবং ইনফ্লামেটরি রিয়াকশান এটা হয়। কিন্তু স্পাইন টিবির এইসব লক্ষণ ইউজুয়ালি থাকে না। স্পাইন টিবির সিস্টেমিক ফিচার নিয়ে প্রেজেন্ট করে না। ইউজুয়ালি যে জায়গায় টিবি হয়েছে সেই জায়গায় পেইন হবে এবং সেই পেইন রাত্রেবেলা শুইতে গেলেও বাড়ে, কাজ করতে গেলেও সব কিছুতেই বাড়ে। এবং এটা যদি অ্যাডভান্স হয়, মানে সে ডাক্তারের কাছে আসলো না, আমাদের কাছে আসলো না, তখন ওই স্পাইন আস্তে আস্তে টিবি খেয়ে ফেলে এবং সেখানে পুজ হয়। ইউজুয়ালি দুইটা কশেরুকার মাঝখানে একটা নরম জেলির মতো অংশ থাকে, যার জন্য আমাদের স্পাইনটা হলো ফ্লেক্সিবল, আমরা নুইতে পারি, সাইড হইতে পারি, যে কোনো দিকে মুভ করতে পারি, ফ্লেক্সিবল। তো ওই ডিস্ক বলে, ওইটা ডিস্কের জন্য। ডিস্কের দুটো অংশ, একটা নিউক্লিয়াস পালপোসাস যেটা ভিতরে থাকে, একটা বাইরে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস। ইউজুয়ালি টিবি ওখানে ব্লাড সাপ্লাই কম হয়, ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন পায়। ইউজুয়ালি টিবি ওখানেই হয় বেশি, ডিস্কে বেশি হয় আগে, এবং সেখান থেকে বডিতে ছড়ায় এবং স্পাইনের পুরো অংশই, উপরের নিচের বডি এবং পিছনের অংশ, লেবিনা স্পাইন সহ ইনভলভমেন্ট হয়, আলটিমেটলি কলাপস হয়ে যায়, পাস হয় এবং এটা কলাপস হয়ে যায়। তখন ওই পিছন দিকে কুজের মতো হয় এবং রুগী নুয়ে পড়ে এবং আলটিমেটলি লোকাল দেখা গেল হাত দিলে দেখা যাবে একটা কুজের মতো আছে এবং রুগী নুয়ে নুয়ে হাঁটে, বেঁকে যায় সামনের দিকে, এইটারে বলে কাইফোসিস। আর রুগীর যদি কর্ডে প্রেশার হয় এই কারণে, তখন রুগীর প্যারালাইসিস হয়, পা প্যারালাইসিস, একদম একদম মুভমেন্ট কমে যায়, প্রথমে অল্প পারে, হাঁটতে পারে না, একদম জিরো হয়ে যায়, এটা বলি প্যারাপ্লেজিয়া বলি আমরা, যদি থোরাসিক বা লাম্বার রিজন হয়। এবং সার্ভাইকাল ঘাড়ের মধ্যে হলে হাত পা দুটোই প্যারালাইসিস হতে পারে। সেক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো তার প্রস্রাব পায়খানা আটকে যেতে পারে, কারণ ওই নার্ভগুলি স্পাইনাল কর্ড ইউজুয়ালি মুভমেন্ট নিয়ন্ত্রণ করে এবং প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করে। প্রস্রাব আটকে যেতে পারে অথবা ঝরতে পারে, পায়খানাও সেম, আনকন্ট্রোল ডিফিকেশন, মানে সে আটকায় গেলেও সে করতে পারছে না, কারণ নার্ভ কাজ করছে না। আবার সে হাঁটতেছে, সে বুঝলোই না তার পায়খানা হয়ে যাচ্ছে, আবার সেক্স পাওয়ার থাকবে না। এই নার্ভগুলি, সেক্স, প্রস্রাব পায়খানার নার্ভগুলি সব স্পাইনাল কর্ড দিয়ে যায়। হাত পায়ের মুভমেন্টের যে নার্ভগুলি, সেটাও স্পাইনাল কর্ড দিয়ে যায়। সেটা প্রেশার পড়লে, যখন ওর প্রেশার পড়ে সে কাজ করতে পারে না, ইস্কেমিয়া হয়, তখন এইসব লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে আসে। তারপরে নিউরোলজিক্যাল ডেফিসিট হলে যদি নার্ভটা ইনভলভ হয়, এটা কম্প্রেস করে, তখন আপনি যেটা বলছেন যে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে এবং প্যারালাইসিসের মতো সিমটমগুলো নিয়ে আসে। এই লক্ষণগুলো তো স্পাইন টিবি ছাড়া অন্য রোগের ক্ষেত্রেও হয়। যদি আমি বলি যে টিবিতে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে স্পাইনে, অথবা আপনার এখানে টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে স্পাইনে, তখনও তো এই সিমটমগুলো কিন্তু রোগীরা প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই হিস্ট্রি দেখে বা ক্লিনিক্যাল কীভাবে আমরা মেলান যে এটা টিবি হতে পারে? টিবি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে এটা হইলেই যে রোগী মানে অল্প সময় প্যারালাইসিস হবে না। যদি ক্যান্সার হয় তাহলে রিপিট সিমটম প্রডিউস করবে। নর্মাল মানুষ 2 সপ্তাহে 3 সপ্তাহে প্যারালাইসিস হয়ে গেল, 3 সপ্তাহে ভেঙে গেল। আর টিবি ইউজুয়ালি ডিস্কে ইনফেকশন বিষয়, আমরা এমআরআই করলে দেখতে পারি যে ডিস্কে আগে হয়েছে, বডিতে পরে হয়েছে, হ্যাঁ, বা ডিস্ক ইনভলভমেন্ট বেশি হয়েছে। আর ইউজুয়ালি টিউমার বা ম্যালিগনেন্সি বোনে বেশি ধরে, ওইটা যেহেতু ব্লাডের মাধ্যমে ছড়ায়, আর ওর তো ঠেকানোর তো কেউ নাই। ম্যালিগনেন্সি বডির ডিফেন্স ক্ষমতা যে সময় দুর্বল হয়, তখনই ক্যান্সার ছড়ায়, সেই জন্য সে ব্লাডের মাধ্যমে ছড়ায় এবং বোনে বেশি হয়। আর টিবি ইউজুয়ালি স্পাইনাল ডিস্কে বেশি হয়, সেটা এমআরআই দেখে আমরা বুঝতে পারি। আর হিস্ট্রি, হ্যাঁ, হিস্ট্রি তার ফ্যামিলিতে হয়তো বা টিবি কেউ ছিল, অথবা তার দীর্ঘদিন ধরে আস্তে আস্তে সে খারাপ হয়েছে, এইসব। আর ফাইনালি ডায়াগনোসিস আমরা করি বায়োপসি করে, হয় সিটি গাইডেড এফএনসি করি অথবা কোর বায়োপসি করি। না, এই প্রসঙ্গে আমি আসছিলাম যে ধরেন আপনাদের তো এই স্পাইনে টিবি হতে পারে, টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে। আমরা এখন এটা রোগটা নির্ণয়ের জন্য আমরা কি পদ্ধতি, কি ইনভেস্টিগেশন আমরা সাহায্য নিয়ে থাকি? তো প্রথমে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন বললাম, হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা এমআরআই করি। এমআরআই অফ যে এফেক্টেড পার্ট যদি থোরাসিক পার্ট হয়, এমআরআই অফ ডরসাল স্পাইন বলি, ইউজুয়ালি থোরাসিককে ডরসাল বলা হয় মেডিকেল টার্মে, ডরসাল স্পাইন উইথ কন্ট্রাস্ট। যদি লাম্বার রিজন হয়, নিচের দিকে, লাম্বোসেকাল স্পাইন উইথ কন্ট্রাস্ট ইঞ্জেকশন দিয়ে করলে, সেটা যদি লিশনটা বডিতে হয় বেশি, তাহলে এটা ধরে নিতে হবে এটা ক্যান্সার হতে পারে। আর ডিস্কে বেশি হলে এটা টিবি হতে পারে। তারপরে অ্যাবসেস পাওয়া যায়, প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, ইউজুয়ালি ম্যালিগন্যান্সিতে অ্যাবসেস বা পাস পাওয়া যায় না, এটা আমরা এমআরআই দেখলে বুঝতে পারি। আর সোয়াস মাসল বরাবর ওই অ্যাবসেসে অনেক বড় অ্যাবসেস হয়েছে। আমরা এরকম অপারেশন করেছি, আমি চিটাঙে একটা করেছিলাম, চিটাং মেডিকেলে। সে ইয়াং ছেলে, তার প্রায় আধা লিটার পাস ছিল, আমি পুরো পাস বের করে দিয়েছি, তাকে 1-1.5 মাস শুয়ে রেখে টিভির আস্তে আস্তে সে এখন হি ইজ ভেরি ফাইন নাও,
হি ক্যান ওয়াক, হি ক্যান ডু এনি, তার কোনো না, প্রবলেম এটা তো নেই। আসলে টিবি রোগটা কিন্তু একটা রেওয়ার্ডিং ডিজিজ, অবশ্যই। মানে এটা কিন্তু টিবি আপনার অনেক রোগেরই চিকিৎসা, যেমন ধরেন অ্যাজমা বলেন, সিওপিডি বলেন, সারা জীবনে ওষুধ খেতে হয় কিন্তু ভালো হয় না, নিয়ন্ত্রণে থাকে। কিন্তু টিবি রোগটা, এটা পালমোনারি হোক বা স্পাইন টিবি হোক বা ব্রেইন টিবি হোক, এটা কিন্তু টিবির ওষুধ পেলে এবং সঠিকভাবে সঠিক মাত্রায় নিয়মিতভাবে যদি ওষুধ সেবন করে, তাহলে সম্পূর্ণরূপে টিবি রোগটা সেরে যায়। রাইট। এটাই কিন্তু একটা রেওয়ার্ডিং, যেমনটা আপনি বলছিলেন যে আপনার পেশেন্ট ওষুধ দেওয়ার পর সে কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে, এটাই কিন্তু মানে রেওয়ার্ডিং যেটা বলছিলাম। তো সেক্ষেত্রে এই যে আপনি যে টুলসগুলো ব্যবহার করলেন, যে এমআরআই করে কিন্তু আপনার একটা ধারণা পান, আমরা যেমন স্পুটাম করে লাংসে টিবি আছে কিনা, ফুসফুস টিবি আমরা নির্ণয় করি, এখানে আর কোনো পদ্ধতি আপনারা করেন কিনা? এমআরআই করলেন, তারপরে কি করবেন? বায়োপসি, এফএনএসি বা আর কোনো প্রক্রিয়া আছে কিনা? সিটি গাইডেড এফএনসি, সিটি গাইডেড করবা বায়োপসি, এটা করেও অনেক সময় রোগ নির্ণয় হয় না, সেক্ষেত্রে আমরা ওপেন বায়োপসি করি। আমরা অপারেশনও করে দিই, ডিকম্প্রেশন হয়ে যায়, পাস বের করে দিই। আর যদি ইনস্টেবিলিটি থাকে, মানে স্পাইন যদি ইনস্টেবল থাকে, সেক্ষেত্রে আমরা রড স্ক্রু দিয়ে ফিক্স করে দিই, যাতে, কারণ আনস্টেবল স্পাইন কজেস কম্প্রেশন টু দ্য কর্ড, ড্যামেজ দ্য কর্ড ইজ ভেরি ভাইটাল থিংস। কর্ড ইজ দ্য পার্ট অফ নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইফ ইট ড্যামেজ ইট উইল বি ড্যামেজ ফর। এটা যদি একবার নষ্ট হয়, এটা আর রিটার্ন নাই, মানে এটা রিজেনারেশন হয় না। রিজেনারেশন হবে না। সেই জন্য ওই কর্ডকে সেভ করার জন্য আমরা আনস্টেবল থাকলে এটা ফিক্স করে দিই এবং ডিকম্প্রেশন করে দিই, যাতে কর্ডকে কোনো প্রেশার না দেয়। তার পাশাপাশি আমরা অপারেশন করে বায়োপসিও নিই। তো বায়োপসি নিলে আমরা আরও কনফার্ম হতে পারি, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার জন্য প্যাথোলজিস্টের কাছে পাঠাই। তারপরে আমরা এটা কনফার্ম হই যে এটা টিবি না ক্যান্সার, সেটা তখন আমরা এটা আমরা বায়োপসি করে নিশ্চিত হতে পারি। বায়োপসিতে আসলে যে কেজিয়েশন পাওয়া যায়, কেজিয়েশন পাওয়া গেলে আমরা একদম নিশ্চিতভাবে বলি যে টিবি আছে। এছাড়া কিন্তু গ্রামেগঞ্জে কিছু পরীক্ষা আছে, যেমন ধরেন টিউবারকুলিন টেস্ট, এমটি পরীক্ষা, সিবিসি, সিআরপি। তো সিবিসি, সিআরপিতে আমরা একটা সাহায্য নিই। অনেকেই এমটি টেস্ট পজিটিভ থাকলেই টিবি ওষুধ দিয়ে দেয়। এটা তো আসলে জাস্টিফাইড না, যদি তার সিমটম না থাকে, রোগ নিশ্চিত না হয়ে এমটি পজিটিভ কিন্তু অনেকেরই হতে পারে। তো এটাও কিন্তু একটা আমাদের মাথায় রাখা উচিত। গ্রামেগঞ্জে যদি এমটি পজিটিভ, তাহলে টিবি ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা সিমটম দেখব, আমাদের জাজমেন্ট থাকবে যে টিবি এমটি পজিটিভ, সেখানে আমরা তার একটা হেল্প নিতে পারি। আর বায়োপসি আমরা কয়েক ধরনের কিন্তু করে থাকি। আসলে আপনারা এই ক্ষেত্রে স্পাইন টিবিতে কয় ধরনের বায়োপসি করেন? একটা নন বেশি লেস ইনভেসিভ এফএনসি, ফাইনালি অ্যাসপিরেশন সাইটোলজি, তারপরে কোর বায়োপসি আরেকটা অপশন। আর কোনোটাই অনেক সময় কোনো কিছু হেল্পিং হয় না, তখন সেক্ষেত্রে আমরা ওপেন বায়োপসি করি। ওপেন বায়োপসি করে এটা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাই, ওনারা এটা ডায়াগনোসিস করে। যখন আপনারা হিস্টোপ্যাথোলজিস্ট বললো যে এটা টিবি আছে, নিশ্চিতভাবে বলা যায় টিবি, তখন আপনি তো এরপরে তো আপনার টিবি ট্রিটমেন্ট শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে টিবি, আমরা কিন্তু যেটা জানি যে আমরা কিন্তু বক্ষব্যাধি হাসপাতালে কাজ করি, আমরা আমাদের টিবির ওষুধ কিন্তু 6 মাস দিয়ে থাকি, আমাদের অনেক রেজিম আছে। তো সেক্ষেত্রে আপনারা স্পাইন টিবির ক্ষেত্রে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? স্পাইন টিবির ক্ষেত্রে আমরা প্রথম 2 মাস নর্মাল টিবির মতোই 2 মাস 4 ড্রাগস থেরাপি, এরপরে 16 মাস, টোটাল 18 মান্থস আমরা অ্যান্টি টিবি ড্রাগ দিই, এর সাথে পাইরোভিট দিই, যাতে তার নিউরোপ্যাথি, নার্ভের নিউরোপ্যাথি না হয়। পাইরোডক্সিন একটা ভিটামিন আছে, সেটা দেই, সেটা আপনারাও দেন, সবাই দেয় টিবির ওষুধের সাথে। তো এইভাবে এবং রুগী যদি ফিক্সেশন করে দিলে তো সে মুভ করতে পারে। আর যে রুগীর কনজারভেটিভ চিকিৎসা দেওয়া হয়, আমরা শোয়া রাখি, ইউজুয়ালি 1.5 মাস শোয়া রাখি। শোয়া রাখিয়া যদি উন্নতি না হয়, মানে কমপ্লিট বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট, সে উঠবে না, শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানা করবে, শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানা করবে, শুয়ে শুয়ে খাবে। সেও যদি উঠে, তাহলে ওই যেহেতু ভাঙ্গা মেরুদণ্ডটা আরও ভেঙে যেতে পারে। একটা মেয়ে ছিল চিটাঙে, ওর অল্প টিবি ছিল, থোরাসিক টিবি, কিন্তু আমি ওর মারে বলছিলাম, হয় আপনি অপারেশন করেন, ফিক্স করে দিই, আর না হলে এই মেয়ে 1.5 মাস শুয়ে থাকবে, 1.5-2 মাস শুয়ে থাকবে আর ওষুধ খাবে। তো ওনাদের অর্থনৈতিক অবস্থা অপারেশন করার মতো, ব্যয় বহন করার মতো, মেডিকেল কলেজেও করতে পারিনি, যে মিনিমাম একটা কষ্ট লাগে, স্ক্রু, তারপর ওষুধপত্র সব মিলেই, কিন্তু ওদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। কিন্তু মেয়েটা আলটিমেটলি একদিন মার সাথে রাগ করে হেভি জিনিস টান দিছে, আলটিমেটলি কমপ্লিট প্যারালাইসিস। আচ্ছা, এরপরে কি আর রিকভারি করা সম্ভব হয়নি? রিকভারি হয় না, দীর্ঘদিন সাফার করে আলটিমেটলি বেড সোর সেপসিস, আলটিমেট ডাই। কিন্তু ডাক্তার হারাধন, আমরা তো জানি যে টিবি ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। এটা কিন্তু সারা বাংলাদেশের ইউনিয়ন লেভেল, থানা লেভেল, সদর হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালে ডটস কর্নার নামে একটা কর্নার আছে, যেটাতে ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামের আওতায় পুরো বাংলাদেশ যত টিবি রোগী শনাক্ত হচ্ছে, সব কিন্তু বিনামূল্যে। এখানে কিন্তু তাকে কোনো ওষুধ কিন্তু কিনতে হচ্ছে না, তাকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই না,
ডটস যেটা বলা হয় যে রুগী তার সেন্টারে আসবে, এখানে তাকে খাওয়াই দেওয়া হবে, যে এনশিওর করা। কারণ অনেক সময় দেখা যায় যে রুগীরা ওষুধ খেতে চায় না, কারণ আপনিই বলছেন যে 3টা করে বা 4টা করে যে 4 FDC যে ওষুধটা, যে 4টা ওষুধের কম্বিনেশন থাকে, হ্যাঁ, তো সেটা অনেকে খেতে চায় না, বা খেলে কিছু সাইড ইফেক্ট হয়, প্রস্রাবের রং লাল হয়। তো সেই জন্য এনশিওর করার জন্য কিন্তু ডটস থেরাপি, মানে তাকে গিয়ে খাওয়াই দেওয়া আসা, আমাদের স্বাস্থ্যকর্মীরা বাসা বাসে গিয়ে খাওয়াই দিয়ে আসে। তো সেক্ষেত্রে এটা এনশিওর করা হয়। তো সেই জন্য এটা কিন্তু গরিব রুগীদের জন্য কিন্তু টিবির কিন্তু আসলে সরকার থেকেই কিন্তু এটা বিনামূল্যে দেওয়া হয়, এদের কিন্তু কোনো সমস্যা নেই। তবে ডায়াগনোসিস করা বা তাকে ফলো আপ করাটা তার জন্য একটু না, সমস্যা ওই হয়ে যায়। মেয়েটা মারা গিয়েছিল, সে ওষুধ পেতো ঠিকই, ভালো হয়ে গেছিলো আমার কাছে। আমি বললাম যে 2 মাস পরে আপনি নিয়ে আসবেন ওকে, কিন্তু তার মায়ের সাথে ঝগড়া হয়েছিল। সে তার মা তাকে বলেছিল যে তুমি দাঁড়ায় কোনো কাজ করবেন, হেভি জিনিস টান দেবেন, আমিও না করেছি, কিন্তু মার সাথে রাগ করে হেভি ওয়েটের একটা বালতি জুড়ে টান দিয়েছিল সে। তার মেরুদণ্ড ফ্র্যাকচার হয়ে গিয়ে তার কমপ্লিট প্যারালাইসিস হয়ে যায় পা, আলটিমেটলি বেড সরে অনেক না, দিন এটা তো আপনারাই বলে থাকেন যে যদি আপনার ইভেন আপনার স্পাইন টিবি ছাড়াও পিএলআইডিও যদি আপনারা বলেন, আপনাকে বলেন যে ওয়েট লিফটিং না করার জন্য হ্যাঁ, আপনাদের ওটা একটা না পরামর্শ করছি আমরা, থাকে। যেটা না করেছি সেটাই সে করেছে রাগ করে। আসলে এই স্পাইন টিবি নির্ণয় এবং আমরা যেটা চাই যে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়তে, সেক্ষেত্রে আসলে নিউরো সার্জনদের ভূমিকা কি? নিউরো সার্জনরাই স্পাইনের ভালো সার্জন, কারণ তারা স্পাইনের সার্জারি মেটিকুলাসলি করে এবং ফাইন যারা ফাইনেস্ট ওয়ার্ক করে তাদের দিয়ে করা ভালো। অন্যান্য সাবজেক্ট অনেকে করেন, কিন্তু ওইটা নিউরো সার্জনদের হাতে যে কেউ ট্রেনিং নিয়ে ভালো ট্রেনিং নিয়ে করতে পারে। আমরা এটা ফাইন কাজ এবং মেটিকুলাসলি করি। আমরা প্রয়োজনে মাইক্রোস্কোপের হেল্প নিই, যেটা খুব দরকার স্পাইনের অপারেশন করতে। আর ডিকম্প্রেশন, ফিউশন, ফিক্সেশন। ডিকম্প্রেশন করার পরে কর্ড ফ্রি হয়ে গেলো, নার্ভ ফ্রি হয়ে গেলো, এরপরে আনস্টেবিলিটি যাতে না হয়, যাতে ফার্দার ফ্র্যাকচার হয়ে কর্ডকে প্রেশার না দেয়, সেই জন্য আমরা স্ক্রু এবং রড দিয়ে ফিক্স করে দিয়ে আসি, যার ফলে কাজটা সুন্দর হয় এবং রুগী আর্লি মোবিলাইজেশন হয়। এবং টিবির ওষুধ খেলে রুগী ম্যাক্সিমাম 95 না আরও বেশি ক্ষেত্রে রুগী ভালো হয়, যদি কোনো পারোপার্টিক কমপ্লিকেশন তো হতেই পারে, সেগুলো যদি না হয়। না, এটা তো যে কোনো সার্জারির একটা হতে পারে, কমপ্লিকেশন জেনারেল থাকতেই পারে। অ্যানেস্থেসিয়া একটা কমপ্লিকেশন, অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম আপনাদের ক্ষেত্রে আমি ভালো। দেখছি যেটা আপনার অপারেশন পরে তাকে 1.5 মাস বেড রেস্ট রাখছেন, যাতে করে তার ওই ক্ষত জায়গায় যাতে কোনো ধরনের কোনো কম্প্রেস না হয় বা কোনো মুভমেন্টে কোনো হাড়ের যাতে কোনো চাপ না লাগে, এটা একটা পয়েন্ট। আর হলো টিবির ওষুধ তাকে সেবন করতে হবে। আর এই যে আমরা দেখছি যে টিবি নিয়ে তো বাংলাদেশে কিন্তু বিনামূল্যে ওষুধ হচ্ছে, প্রচারণা হচ্ছে, এনটিপির একটা টার্গেট নিয়ে কিন্তু তারা আগাচ্ছে টিবি নির্মূলের লক্ষ্যে, কিন্তু কেন যেন স্পাইন টিবিটা বেড়েই চলেছে, এর পিছনে কারণ কি বলে আপনি মনে করেন? স্পাইন টিবি বেড়ে চলেছে অবশ্যই। আমরা আউটডোরে অনেক পেশেন্ট পাই এবং বিভিন্ন জায়গায় আমরা প্র্যাকটিস করতে গেলেও পাই, বেড়ে চলেছে। আগের চেয়ে আমরা ছোটোবেলা এমবিবিএস লেভেলে যা পেয়েছি, বা ইভেন পোস্ট গ্রাজুয়েশন করতে এসে আর্লি স্টেজে যেরকম পেয়েছি, এখন অনেক বেশি। তো সেটার জন্য যেটা সায়েন্টিফিক্যালি যেটা বিশ্লেষণ, সেটা হলো যে এখন অ্যান্টি টিবি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে অনেকটা, হওয়াতে মানে টিবি নির্মূল হচ্ছে না, লাংস টিবি নির্মূল হচ্ছে না, ওখান থেকে আরেকজনের কাছে, এবং সেটা রেজিস্ট্যান্ট টিবি অন্য জায়গায় আরেকজনের কাছে যাচ্ছে। এবং ওষুধ তো আর আবিষ্কার হয়নি, ওষুধ যা আছে তাই। যদিও মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিরও মেডিসিন আছে, আপনারা আমার চেয়ে ভালো জানেন, কিন্তু তারপরেও ওই রেজিস্ট্যান্ট টিবি টোটালি নির্মূল না হওয়াতে এটা আরেকজনের গায়ে যাচ্ছে এবং স্পাইন টিবি বেড়ে যাচ্ছে। এটা কি আপনি মনে করেন যে গ্লোবালি এইডসের রোগী বাড়ছে? আমাদের দেশেও কিন্তু এইডসের একটা প্রকোপ আমরা দেখছি, কালকেও আমরা টিভিতে দেখলাম যে এইডসের কিছু রোগী শনাক্ত হয়েছে। তো এরকম যে এইডস তো একটা রোগ প্রতিরোধ সাপ্রেস করে, এবং এইডস এবং টিবি নাকি পাশাপাশি, যাদের এইডস থাকে তাদের টিবিটা খুব কমন থাকে, এটা একটা দিক। ডায়াবেটিক রোগী যাদের আনকন্ট্রোল থাকে, তাদের ক্ষেত্রে তাদের যদি ইমিউনিটি সাপ্রেস, তাদের কিন্তু টিবি ফ্লারিশ করে। মানে বলা হয় বাংলাদেশ টিবি প্রবণ এলাকা, আমরা টিবি প্রবণ এলাকার মধ্যেই চলাফেরা করি। আমরা সবসময় যখন আমরা টিবি হাসপাতালে কাজ করি, টিবির জীবাণুটা আমাদের ঢুকছে, কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি থাকার কারণে কিন্তু বাসা বাঁধছে না, কিন্তু যখন এটা সাপ্রেস হবে তখন এই বাসাটা বাঁধতে পারে। আমরা কি প্রতিরোধ করতে পারি স্পাইন টিবি রোগটা? আমাদের আপনি অলরেডি বলেছেন যে এইডস অবশ্যই ইমিউনিটি, টোটাল ইমিউনিটি সাপ্রেশন করে, যার ফলে এইডসের পেশেন্টের টিবি হবে, এটাই বাস্তব। এবং তার ডিফেন্স ক্ষমতা কমে যায়। টিবি তো সবখানে আছে, টিবির জীবাণু বাতাসে আছে, মানুষের হাঁচি দেয় মানুষের সামনে, তার হয়তো বা সে জানেও না তার টিবি আছে, আরেকজনের নাক দিয়ে লাংসে ঢুকলো, কিন্তু বডির ডিফেন্স ক্ষমতা সেটা ঠেকে দেয়। যার এইডস আছে সেই ডিফেন্স ক্ষমতা থাকে না, যার ফলে তার টিবি হয়। সেই জন্য এইডস প্রতিরোধে সচেতন হতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা জিনিস, আমাদের ড্রাগ অ্যাডিকশন বেড়ে গেছে, যারা ড্রাগ নেন তাদের ডিফেন্স ক্ষমতা কমে যায়, এবং ডিফেন্স ক্ষমতা কমে গেলে তাদেরও টিবি বেশি হয়।
এইসব কারণগুলি নির্মূল করতে হবে। তাছাড়া হেলদি ডায়েট, মানে প্রোটিন কন্টেন্ট, আমাদের বাচ্চারা প্রোটিন কম খায়, যার প্রোটিনে ডিফিসিয়েন্সি ভুগে তাদের ডিফেন্স ক্ষমতা কম, যার ফলে তাদের রেজিস্ট্যান্ট মানে টিবি প্রতিরোধ করা আর যে বডির ডিফেন্স ক্ষমতা কম, সেই জন্য টিবি বাচ্চাদের বেশি হয়। সেটার জন্য ডিফেন্স ক্ষমতা বাড়ানোর জন্য প্রোটিনযুক্ত খাবার যেন খায়, সেটার জন্য গণসচেতনতা তৈরি করা অ্যাওয়ারনেসটা আসলে খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। যেমন আমরা যেমনটি জানি, একটা বাসায় যদি একজন টিবি পেশেন্ট থাকে, স্মেয়ার পজিটিভ মানে স্পুটাম পজিটিভ, তাহলে ওই বাসায় যে সন্তান বা যারা ফ্যামিলি মেম্বার আছেন বা উনি যেখানে চলাফেরা করছে, বাজার, মসজিদ যেখানে বা মন্দির যেখানে যাচ্ছে, সেখানে কিন্তু সে টিবি রোগটা ছড়ায় যাচ্ছে। তাহলে তাকে আইসোলেশনটা খুব ইম্পর্টেন্ট, যে টিবির জীবাণু যাতে অন্য রোগীদের মধ্যে ছড়িয়ে দিতে না পারে, কারণ টিবিটা ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে, কিন্তু টিবিটা ছড়ায়। তো এইটা বন্ধ করতে হবে, মানে যার আছে তাকে আইসোলেশন রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তার স্মেয়ারটা নেগেটিভ না হয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আমরা কিন্তু এমডিআর টিবি অনেক পাচ্ছি, ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এই ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের পিছনে যে কারণটা, আসলে বলা হয় যে ইরেগুলার, অনিয়মিত ওষুধ খাওয়া। সেটাই। এবং টিবির ওষুধ তো 6 মাস নর্মালি আমরা দিয়ে থাকি, দেখা যায় 1 মাস পরে বা 2 মাস রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তখন আর পরবর্তী 4 মাস খায় না। কিন্তু আসলে 90% জীবাণু কিল হয়, কিন্তু যে 10% থাকে এটা পরে এমডিআর টিবিতে কনভার্ট করে, যেহেতু ওষুধ খাওয়ার পরে আছে। তো এই এমডিআর টিবিও কিন্তু একটা প্রবণতা আমাদের দেশে কিন্তু অনেক বেশি, এবং এমডিআর টিবির যে ট্রিটমেন্ট, এটা কিন্তু আসলে একটু ব্যয়বহুল, এবং গভর্নমেন্ট থেকেই করা হয়, কিন্তু এটা কিন্তু আসলে হসপিটালে ভর্তির প্রয়োজন হয় যাতে তাদের না ছড়াইতে পারে। আবার আরেকটি জিনিস আছে, যার এমডিআর, সে কিন্তু প্রাইমারিভাবে, ধরেন আমার এমডিআর টিবি আছে, আমি আপনি হাঁচি কাশি দিলাম, আপনার চলবে, আপনি কিন্তু এমডিআর টিবিতে আক্রান্ত হবেন। এখানে যেটা অন্তরায়, যে স্পাইন টিবিতে এটা কি এমডিআর না এমনি নর্মাল টিবি, সেটা কিন্তু বের করাটা জিন এক্সপার্ট না ছাড়া, কালচার না ছাড়া, মানে এবি কালচার না ছাড়া কিন্তু সম্ভব হয় না। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার টিবিটা কি আসলে নর্মাল টিবি না এমডিআর টিবি, সেটা কিন্তু একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে অ্যাওয়ারনেসটা আমাদের আসলে খুব আমাদের খুব প্রয়োজন। এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা আর কি করতে পারি? আর যেমন ওই যে আপনি একটা বললেন, যার টিবি আছে, নন কেস টিবি, তাকে আইসোলেশন করতে হবে যতদিন পর্যন্ত নেগেটিভ না হয়। আর হলো সবারই মাস্ক পরাই ভালো, কারণ কেউ যে হাঁচি কাশি দিল আমার মুখের সামনে, আপনার মুখের সামনে বা আরেকজনের মুখের সামনে, সে জানে না তার যে টিবি আছে, হি ইজ দ্য ক্যারিয়ার অফ টিবি। তো হি ক্যান স্প্রেড টিউবারকুলোসিস টু দ্য আদার পারসন, মানে সে জানে না, ওর জানলেও তার কোনো গায়ে লাগে না। তো ওই জন্য সবারই যদি মাস্ক পরে, তো অনেকটাই মাস্ক পরে যদি, আর থুতু যে কোনো জায়গায় না ফেলানো বেটার, কনফাইন্ড জায়গায়, যে জায়গায় ফেললে এটা মানুষের লাংসে যাবে না বা বাতাসের সাথে মানে শুকিয়ে বাতাসে না ছড়াতে পারে, সেজন্য বাতাসের মাধ্যমে লাংসে ঢুকছে, সেটার জন্য কফটা যেন কনফাইন্ড জায়গায়, যে জায়গায় ফেলানো সেই জায়গায় যেন ফেলে, আর রাস্তাঘাটে যে কোনো জায়গায় না। কার টিবি আছে তো আমরা জানি না, আর মাস্ক পরতে হবে, নিউট্রিশন বাড়াইতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, এগুলো করলে অনেকটাই, আর কনফাইন করতে হবে যার টিবি আছে, মানে আইসোলেশন থাকতে হবে। আইসোলেশন। আচ্ছা, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা কোভিডের সময় দেখলাম যে খুব তাড়াতাড়ি একটা ভ্যাকসিন চলে আসলো, এবং সবাই, পৃথিবীর সব মানুষ ভ্যাকসিন এলো, কিন্তু কোভিডের মাত্রা কিন্তু এখন ডেথ রেট অনেকটা জিরোই বলাই চলে, ওরকম নাই। তো এই টিবি দীর্ঘদিনের রোগ, অনেক দিনের রোগ টিবি, এই টিবির কি কোনো আসলে ইফেক্টিভ ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিনা? আমরা যেটা জানি যে ছোটবেলা শিশুদের, 1 বছর শিশুদের ইপিআই এর আওতায় তাতে কিন্তু বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু এরপরে এর কোনো বুস্টার বা এরপরে টিবির কোনো ভ্যাকসিন, বা এই ভ্যাকসিনটা আসলে আসা উচিত কিনা, যে আসলে আমরা কিন্তু এই ভ্যাকসিনটা এখনো পাইনি, সেই জন্যই আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। আমরা ছোটোবেলা আমরাও দিয়েছি, সবাই ম্যাক্সিমাম বাংলাদেশের সবাই মনে হয় যারা আমাদের মতো বয়স, সবাই দিয়েছে ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন। সেটা আগে, এটা এখনও দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের এগেনস্টে যে ভ্যাকসিন, সেটা মনে হয় আসেনি, এবং সেটা আসেনি, সেটা আসা উচিত। আসলে মানব প্রজাতির টিবি, মানে এটা আমরা আশা করি আসবে। আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, আসলে ভ্যাকসিনেশনের আওতায় আসলে ভ্যাকসিনেশনটা তৈরি হওয়া উচিত, এবং এটা টিবির ক্ষেত্রে সবাই যদি ভ্যাকসিনেশন দেওয়া থাকে, তাহলে কিন্তু এই ভ্যাকসিনটা কার্যকরী হবে এবং টিবি রোগটা অনেকটা কমে আসবে। আর আরেকটা বিষয় হলো যে স্পাইন টিবি, আপনি যেটা বলছিলেন যে স্পাইন টিবির ক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়, সেই জন্য এটা আসলে যত দ্রুত ডিটেক্ট করা যায়, দ্রুত রোগটা নির্ণয় করা যায়, এবং যত দ্রুত চিকিৎসা দেওয়া যায়, ততই তার জন্য স্পাইনটা ভালো থাকবে, প্যারালাইসিসের ঝুঁকিটা থাকবে না, এবং সে সুস্থ থাকবে। প্রফেসর ডাক্তার হারাধন দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর তথ্যের জন্য, যেটা নিশ্চয়ই আমাদের দর্শক যারা দেখছে তাদের অনেক কাজে আসবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ টিবি প্রবণ এলাকা, অনেক টিবি রোগী আমরা চিকিৎসা করছি, বিশেষ করে ফুসফুসে টিবি, কিন্তু ফুসফুসের বাইরে যদি টিবি হয়,
বোন টিবি যেটাকে বলা হয়, স্পাইন টিবি যেটা বলা হয়, যেটাকে পটস ডিজিজ হিসেবে আমরা চিহ্নিত করি। এই রোগেরও চিকিৎসা আছে নিয়মিতভাবে, ধারাবাহিকভাবে, ক্রমাগতভাবে এবং সঠিক মাত্রায় যদি ওষুধটা সেবন করা যায় তাহলে এ রোগ সম্পূর্ণ ভালো হয়। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।